দর্শক, আমি সাব্বির আহমেদ সন্ধি স্বাগত জানাচ্ছি দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে। বর্তমানের তরুণ প্রজন্মরা প্রযুক্তি এবং উদ্ভাবনের যুগে প্রথাগত চিন্তার বাইরে গিয়ে দারুণ সব কাজ করছেন। তেমনি এক স্বপ্নবাজ তরুণের গল্প আমরা আজকে আপনাদের শোনাবো। দর্শক, আমাদের সাথে উপস্থিত আছেন নোয়াখালীর কবিরহাটের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা এক বিস্ময় বালক, যিনি মাত্র ২০ বছর বয়সে রোবোটিক্স, মেশিন ল্যাঙ্গুয়েজের রকেট সায়েন্স নিয়ে কাজ করছেন। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন খুদে বিজ্ঞানী সাব্বির মাহমুদ মামুন। মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কেমন আছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ ৬১ টেলিভিশনকে আমাকে এই অনুষ্ঠানে ইনভাইট করার জন্য। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ভালো আছি। আপনি রকেট সায়েন্স নিয়ে কাজ করছেন, আপনি হচ্ছে রোবট নিয়ে কাজ করছেন, আপনার সাবজেক্ট হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। আমরা ওইটা ডাইভ ইন করবো, কিন্তু তার আগে আমি আপনার ব্যাপারে জানতে চাই। আপনার রিসেন্ট টাইমে বেশ কিছু ইন্টারভিউ আমরা দেখতে পেয়েছি, আপনি হচ্ছে রোবট তৈরি করেছেন মাত্র ২০ বছর বয়সে। সো এই সব কিছু শুরুটা আসলে কিভাবে হয়েছিল? আপনার ব্যাকগ্রাউন্ড তো সায়েন্স ছিল না, আমি যতটুকু জানি যে আপনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে কমার্সের ছিল, রাইট? সো সেই জায়গা থেকে এটা শুরুটা কিভাবে হলো, গল্পটা বলেন। আচ্ছা, আমি যদি আমার গল্পটা শুরু করি তাহলে বলতে হবে যে আমার একেবারে ছোটবেলা থেকেই ওকে। সায়েন্স, কমার্স, আর্টস এটা তো হচ্ছে যখন আমরা ক্লাস 9-এ উঠি তখন এটা ডিবেট হয়ে যায়, কিন্তু তার আগে তো আসলে এটা ছিল না। কিন্তু আমার ইচ্ছেটা হচ্ছে এটা নিয়ে, ইলেকট্রনিক্স নিয়ে বা প্রোগ্রামিং নিয়ে বা রোবোটিক্স নিয়ে আমার এটা একেবারে ছোটোবেলা থেকে ছিল। যদিও তখন আমি প্রোগ্রামিং করতাম না, বা যদি আমি রোবট তখন তৈরি করতাম না, ছোটোখাটো মোটর নিয়ে, ছোটোখাটো গাড়ির যে কোনো ইলেকট্রনিক পার্টস নিয়ে ওগুলো নিয়ে গবেষণা করতাম যে এটা কীভাবে তৈরি করছে, যে রিমোট কাজ কীভাবে করতেছে, এটার মধ্যে আসলে কি। তখন আমি ধীরে ধীরে এটা নিয়ে অ্যানালাইজ করা শুরু করছি, বিভিন্ন তথ্য জানা শুরু করছি। তখন আমি এর পাশাপাশি আমি পড়তেছি। তো পড়তে পড়তে যখন আমি ক্লাস 8-এ আসছিলাম, তো এটা আসার পর আমি এটা যখন আমার জিএসসি পরীক্ষা চলতেছিল, তখন কিন্তু আমার পুরো ইন্টেনশনটা হচ্ছে আমার এদিকে ইলেকট্রনিক্সের দিকে। কীভাবে আমি ওই সময় একটা ছোটো একটা প্রজেক্ট চলতেছিল, একটা মানে হ্যান্ড পাম্প আর কি, অটোমেটিক আগুন ধরলে অটোমেটিক হ্যান্ড পাম্প দিয়ে আপনার পানি নির্গমন হবে। তো ওইটা নিয়ে আমার এতটা ইন্টেনশন ছিল, আমার পরীক্ষার প্রতি আসলে একটু কনসেন্ট কম ছিল, যার কারণে আমার একটু রেজাল্টটা একটু খুব রেজাল্ট নিয়ে আমরা তো আসলে রেজাল্ট জিনিসটা অনেক ক্ষেত্রেই কাজে লাগে, কিন্তু উদ্ভাবনে আসলে আমার মনে হয় না স্কুলের সার্টিফিকেট এগুলো হচ্ছে খুব বেশি একটা। এই যে আমি আমাদের দেশের এই নিয়মটার আসলে একটু বিরোধিতা করি। আসলে কে সায়েন্স নিবে, কে কমার্স নিবে, কে আর্টস নিবে, আসলে রেজাল্ট ফিট আসলে ভিত্তি করাটা উচিত না। অবশ্যই না। কখন কার মাইন্ড কীভাবে চেঞ্জ হয়, কাকে দিয়ে কী হয়, আসলে এটা বলাও যায় না। তো ওই ক্ষেত্রে আমি মনে করি যে এইটা আসলে বাদ দেওয়া উচিত। তো যখন আমি ক্লাস 8-এ পরীক্ষা দিই তখন আমার পয়েন্টটা আসে 3.50 মতো আসছিল। তখন আমি এটা নিয়ে আমাদের একটা স্কুলে গিয়েছিলাম, ওটা আমার খুব ফেভারিট একটা স্কুল ছিল। তোরা বলছে যে না, 4 পয়েন্টের নিচে আসলে আপনাকে সায়েন্স দেওয়া হবে না। তখন আমি অনেক ট্রাই করছিলাম, এবং কি আমি স্যারের কাছে অনেক রিকোয়েস্ট করি, স্যার আমার একটু ভুলের কারণে, আমার একটু গাফলতের কারণে আমি রেজাল্ট খুব খারাপ হয়েছে। দ্যাট ইজ দ্য রিজন যার জন্য হচ্ছে আপনি সায়েন্স নিয়ে পড়তে পারেন না। দ্যাটস ভেরি আনফরচুনেট, দিস শুডন্ট বি, তো হওয়ার কথা না। তাহলে আপনি হচ্ছে এই টোটাল সিনারিও বা কোডিং ল্যাঙ্গুয়েজ এন্ড এভরিথিং, আই এম নট ভেরি গুড অ্যাট ইট, কিন্তু কিভাবে শিখলেন এই জিনিসগুলো, আসলে কার কাছ থেকে শিখলেন? তখন যখন আমাকে সায়েন্স দেওয়া হয় না, তখন আমি কমার্স থেকে, আমার তো আর করার কিছু না, আই হ্যাভ এ নো আইডিয়া আমি কি করব কি জানি না। তো আমি অটোমেটিক্যালি কমার্স নিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি আমার আবিষ্কারটা ছাড়িয়ে দিই নাই, বলছি ওইটা ওইদিকে থাকুক, আমি আমারটা নিয়ে থাকি, যেহেতু আমার একটা ইন্টেনশনটা হচ্ছে আমি কিছু একটা করবো, কিছু একটা তৈরি করবো, ইউনিক কিছু। তো তখন আসলে দেখলাম যে আর ওই যে আগের মতো মোটর দিয়ে বা ইয়ে দিয়ে আসলে আর কিছু হচ্ছে না, এখন আমাকে আরও ম্যাচিভ কিছু করতে হবে, ম্যাচিভ কিছু পরিবর্তন আনতে হবে। তখন আমি এটা নিয়ে দেখলাম যে ম্যাচিভ কিছু করতে হলে দরকার হচ্ছে কোডিংয়ের প্রয়োজন, ল্যাঙ্গুয়েজের প্রয়োজন, কম্পিউটারের প্রয়োজন। তখন আমি আমার আব্বুকে বললাম যে আব্বু, আমার একটা কম্পিউটারের প্রয়োজন, আমি কোডিং শিখতে চাই। তো উনি বলছেন কোডিংটা তো আসলে আমি বুঝি না, এটা কি। আমি বলছি আপনি বুঝবেন না, আপনি আমার একটু কষ্ট করে একটা কম্পিউটার কিনে দেন। তো উনি আমাকে প্রায় 30,000 টাকা দিয়ে একটা ল্যাপটপ কিনে দিয়েছিল। তখন আমি বাজারে গিয়েছিলাম, বাজারে যাই, তখন কি আমার তো কোনো টিউটর নেই। ওকে, আমার যখন যেহেতু কোনো টিউটার নেই, আমাকে নিজ থেকে সব প্রবলেম সলভ করতে হবে। তখন আমি বাজারে সার্চ করলাম যে আসলে কোন বুকটা আমার জন্য ভালো হয়, যেহেতু টিউটার না, আমাকে বই দিয়ে শুরু করতে হবে। তখন আমি একটা বই কিনছিলাম, কামরুজ্জামান নিটনের একটা বই, সবার জন্য সি। ওটা সি প্রোগ্রাম ও C++ নিয়ে লেখা ছিল। তো আসলে ওইটাতে আসলে ম্যাক্রো কন্ট্রোলার নিয়ে কিছু নাই, শুধু একটা ল্যাঙ্গুয়েজ আছে, ওইটা শিখুন, এটা নিয়ে কিছু এক্সপেরিমেন্ট করুন। তখন আমি কি করব, এটা আমার তো একটা ম্যাক্রো কন্ট্রোলারের কাজ জানতে হবে, তো কম্পিউটারের কাজ জানতে হবে। তো ওই ক্ষেত্রে আমি তখন বাজারে একটা বই আসছিল, শাহরিয়ার জামান আর হচ্ছে রুহুল আমিনের একটা বই, হয়ে উঠে একজন প্রবলেম সলভার।
তো ওইখানে এই ম্যাক্রো কন্ট্রোলার নিয়ে কিছু বেসিক থিওরি দেওয়া হয়েছে, কিছু মানে আপনার স্টার্টিং করার মতো একটা জার্নিটা শুরু করার মতো Journey শুরু করার মতো একটা guide একটা দেওয়া ছিল। রাস্তা দেখানো হয়েছে। তো আমি ওটা সম্পূর্ণটা পড়লাম, পড়ার পর ওইখানে কিছু সেন্সরের কাজ দেখানো হয়েছিল, তো ওটা ছিল একেবারে বেসিক লেভেলের। আচ্ছা। হ্যাঁ, বেসিক লেভেল। তো ওইখান থেকে ধীরে ধীরে শুরু হয় আমার একেবারে রোবট তৈরির পর্যায়ে পর্যন্ত সো আসে। অ্যাডভান্স লেভেলে কিভাবে গেলেন আপনি? অ্যাডভান্স লেভেলে আসলে অধ্যবসায় আচ্ছা। অনেক পরিমাণে এটার পেছনে আমি সময় ব্যয় সো করছি। এরর এন্ড লার্ন মানে হচ্ছে ভুল করেছেন, শিখেছেন এবং ওইটা হচ্ছে হ্যাঁ, আবার ওইটাই। শুধরে নিয়েছেন। এক একটা প্রোগ্রাম ভাইয়ার বলতেছি, একটা সেমিকোলন ভুল হলেও এখানে এরর চলে আসে, ওটা আপলোড হয় না। এখন এইটা কেন এরর হচ্ছে, কেন এটা প্রবলেমটা আপলোড হচ্ছে না, এরকম জিজ্ঞেস করার মতো আমার কোনো মানুষ ছিল না। আমি নিজ থেকে এটা আবার প্রবলেমটা সলভ করছি, সারা রাত ভাবছি, সারা রাত কেন হচ্ছে না এটা নিয়ে আবার অ্যানালাইজ করছি, কোথায় ভুল আছে, কোথায় এরর আছে সেটাকে ফাইন্ড আউট করছি, ফাইন্ড আউট করে সেটাকে আবার সলভ করার চেষ্টা করছি ভাইয়া। বাহ বাহ, দারুণ। আপনি একটা জিনিস দেখিয়েছেন যেটা আমি আসলে অ্যাপ্রিসিয়েট করি। আমার প্রোডিউসার আহাদ ভাই আসলে আপনাকে হচ্ছে ইনভাইট করার আগে এই জিনিসটা বলছিল যে প্রত্যন্ত একটা গ্রামের একটা ছেলে যার আসলে প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, তাকে আমি গেস্ট হিসেবে নিয়ে আসবো। সো দ্যাট টাইম আমি হচ্ছে আপনার সম্পর্কে জানতে পারি এবং আপনাকে নিয়ে ঘাটাঘাটি করি। সো আপনি অসম্ভব রকম ইন্সপায়ার করেছেন। আর হচ্ছে এই যে নিজ থেকে শেখা, আমরা অনেক সময় পুঁথিগত বিদ্যা নিয়ে কথা বলি, আমরা অনেক সময় অনেক বিষয় নিয়ে হচ্ছে ডিসকাস করি, কিন্তু এটা যে প্র্যাকটিক্যালি নিয়ে আসা, সেই জিনিসটা আপনি করে দেখিয়েছেন। তো সেই জন্য আপনাকে হ্যাটস অফ। এই পর্যায়ে আমি আপনার কাছে যে বিষয়টা জানতে যাচ্ছি যে কোডিংগুলো শিখলেন, আপনি নিজে ভুল করলেন, তারপরে এই রোবট তৈরির চিন্তাটা কবে হিট করলো বা কবে আপনি ভাবলেন যে ইয়েস আই এম ক্যাপেবল অফ ডুইং দিস, আমি এটা করতে পারি? হ্যাঁ, এটা আমি আসলে আমার রোবট যেটা তৈরি করছি এটা কোনো বাইরে থেকে বা চায়না থেকে কোনো দামি পার্টস নিয়ে করতে পারিনি। ওকে। হাতের কাছে যা পাইছি, আমাদের গ্রামের হাতের পাশে রাস্তার পাশে একটা যে ক্যানের বোতল পাইছি ওটা হাতে করে নিয়ে আসছি। মনে হচ্ছে যে এটা মনে হয় আমার রোবটের ওই কাজটা মনে হয় আমি ব্যবহার করতে পারবো। এটা মনে হয় ভিতরে এই সেন্সরটার জায়গায় যদি আমি এটা ব্যবহার করি তাহলে মনে হয় এটা বেটার ফিল দিবে আমাকে বা বেটার একটা আউটপুট দিবে। মানে যা পাইছি হাতে তা নিয়ে অ্যানালাইসিস করে আমি আমার রোবটটা তৈরি করার চেষ্টা করছিলাম। তো এমনিতে আপনার ফ্যামিলির কি সাপোর্ট ছিল এই কাজগুলো? অবশ্যই আমার আব্বু আমার আম্মুর ফুল সাপোর্ট ছিল, কিন্তু আমার আম্মু ইলেকট্রিক অনেক ভয় পাইতো, ইলেকট্রিসিটিকে অনেক ভয় পাইতো। রিসেন্টলি যখন আমি ক্লাস 9-এর রোডটা তৈরি করতেছিলাম তখন আমাদের এলাকার একটা বড় ভাই ইলেকট্রিক শর্টে মারা গিয়েছিল। আচ্ছা আচ্ছা। ও তখন থেকে উনি কি করেছে, রাগ করে এসে আমার সমস্ত জিনিসপত্রকে তালা মেরে এক জায়গায় রেখে দিয়েছে, বলছে না তুই এগুলো ধরতে পারবি না, এগুলো খুব রিস্ক, আমার খুব ভয় লাগে তোকে নিয়ে, তুই সারাটা রাত এগুলোর ভিতরে বুঝতে বসে পেরেছি। থাকবি। দিস ইজ গেটিং ইন্টারেস্টিং। আমরা কথা বলবো এই ব্যাপারে, কিন্তু আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। জি ভাই। দর্শক, দ্য ভয়েস অফ জেন জি পাওয়ার্ড বাই ফুডিতে নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি। একটা অদম্য গল্প আমরা শুনছি, সেই গল্পে আমরা আবারও ফিরবো, কিন্তু এই বিরতির পরে। আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, দ্য ভয়েস অফ জেন জি পাওয়ার্ড বাই ফুডিতে স্বাগত জানাচ্ছি আরও একবার। আমরা আমাদের আলোচনায় চলে যাচ্ছি। আমরা আমাদের শোয়ের শুরুতে যেমনটা জানছিলাম যে আপনার রেজাল্টের জন্য এবং হচ্ছে কিছু ইস্যুসের জন্য আপনি আসলে সায়েন্সে পড়তে পারেননি। তো এখন আপনি যদি এই যে বিষয়গুলো নিয়ে কাজ করছেন, আপনি হচ্ছে রোবোটিক্স নিয়ে কাজ করছেন, আর অনেক বিষয় নিয়ে কাজ করছেন, সো এই জিনিসটায় প্রাতিষ্ঠানিক শিক্ষার তো দরকার আছে। তো সেক্ষেত্রে কি আপনার কোনো প্ল্যান আছে যে আমি এই ব্যাপারে হচ্ছে এভাবে এগোতে পারি বা আমি এই বিষয়গুলো জানতে পারি? জি ভাইয়া, অবশ্যই। দেখেন, আমি তো রুলসের বাইরে চলে গেছি। আমাদের দেশের রুলস অনুযায়ী ভালো করে পড়ালেখা করো, একটা রেজাল্ট নাও, চাকরি করো, Yes. একটা জব করো, নিজের লাইফ ক্যারিয়ার ঠিক করো। That's very বাট unfortunate আমি in তো a sense, আসলে হ্যাঁ। রুলসের একটু বাইরে চলে গেছি, যার কারণে আমি একটু কি বলবো সব কিছু গুলাই আনতে পারি নাই। ওকে। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি প্ল্যান আছে? প্ল্যানটা কি যদি- অপশন আছে আপনার হাতে, আপনি জানেন কিনা? অপশন আছে, অপশনটা হচ্ছে যে নিজে নিজে কিছু করাও। ওকে। বাট আমি মনে হয় না আমি এখন যে পর্যায়ে সেই পর্যায়ে আসলে বাংলাদেশের রুলস অনুযায়ী আমার কোনো ভ্যালু আছে বলেই। ভ্যালু নেই এই জিনিসটা ভাবা একেবারেই ভুল। প্রত্যেকটা জিনিসেরই ভ্যালু কারণ আছে। হ্যাঁ ভাইয়া, অবশ্যই সেটা ঠিক আছে। আমি অনেক জনের কাছে গেছিলাম যখন আমার রোবটটা তৈরি হয়েছিল, আমি অনেক বড় বড় মানুষের কাছে গেছিলাম, দেখলাম যে তাদের কাছে আসলে অনেক ছোটখাটো জিনিসের মূল্য আছে, বাট এই ধরনের জিনিসগুলো আসলে মূল্য নেই। এখন আপনি এটা আসলে হচ্ছে এই যে এত স্ট্রাগল করছেন এই বিষয়টা নিয়ে, তার যদি দুই একটা গল্প আমাদের বলতেন। আপনি হচ্ছে খুব সম্ভবত এটা অর্থায়নের জন্য বেশ হ্যাসেল পুহিয়েছেন, রাইট? অবশ্যই, যেহেতু আমি একজন মিডল ক্লাস ফ্যামিলির ছেলে মেয়ে, তো ওই ক্ষেত্রে একটা রোবট কিন্তু আসলে মাত্র 50,000 বা 1 লক্ষ টাকার মধ্যে কখনো কমপ্লিট করা সম্ভব নয়। আমরা যদি বহির্বিশ্বের দিকে একটু লক্ষ্য করি, দেখবো যে তার এক একটা রোবটের পিছনে প্রায় 14 কোটি টাকার মতো খরচ করতেছে।
ওই ক্ষেত্রে আসলে আমরা একটা পারফেক্ট রোবট কখনো তৈরি করতে পারবো না যদি এরকম আমরা যদি সরকারিভাবে বা বেসরকারিভাবে যদি কোনো অনুদান বা কোনো যদি আর্থিক সহায়তা না পেয়ে থাকি। ওকে, তাহলে আপনি বলছিলেন যে আপনি হচ্ছে রাস্তায় যদি ওখানে কেন পেতেন সেটা নিয়েও আপনি হচ্ছে আপনার রোবট তৈরির কাজে লাগাতেন। সো ফাইনালি এটা মানে হচ্ছে কবে কোন দিন এটা আসলে হচ্ছে এরকম আউটব্রেকটা হলো বা সবাই জানতে পারলো আপনার রোবটটা হচ্ছে প্রদর্শনীর জন্য কবে গেল? হ্যাঁ, আমি যখন এটা কমপ্লিট করার পর যখন আমি বুঝলাম যে না এটা আসলে রিভিল করার মতো হয়ে গেছে, তখন আমি একজন সাংবাদিকের সাথে কথা বলছি। তো ও বলছে যে আমি তো সেগুলো বুঝি না, আপনি অন্য কোনো সাংবাদিক কাছে যান। তখন আমি সময় গিয়েছিলাম, ওনারা এটাকে নিয়ে প্রথম নিউজ করছিল, নিউজ করার পর তারপর ধীরে ধীরে সবাই এটা নিয়ে আস্তে আস্তে নিউজ করা শুরু সবাই করলো। নিউজ করছিল। এটা নিয়ে কোনো প্রদর্শনীতে গিয়েছেন রোবটটা নিয়ে? না, আমি কোনো প্রদর্শন দিয়ে যাইনি। সো সামনে যদি অপশন আসে তাহলে যাবেন কে? সব যদি অবশ্য অপশন আসে আমি তাও যাব না। কেন? কারণ যাব না এই কারণে ভাইয়ার বলতেছি, অনেকে আমাকে আসলে ইউজ করছে, বাট হচ্ছে আপনাকে সাপোর্টটা করেনি পুরো হাউস করে না, বাট আমার ইনভেনশন নিয়ে ওরা প্রদর্শনী করে ওরা এক হয়ে ওদের ওখান থেকে ইনকাম করছে, বাট আমার আসলে কোনো ভ্যালু নাই। আমি ওদিন থেকে বলছি যে না, আমি এই বিষয়ে আর কখনো নিজে নিজে করতে আমি আপনি এটার বিপরীতে হচ্ছে কি বলে কোনো প্রকার অ্যাপ্রিসিয়েশন পাননি? অ্যাপ্রিসিয়েশন পাই না। হ্যাঁ, মানে আমার জিনিসটা আমি 3 দিন 5 দিন 10 দিন ধরে কষ্ট করে তৈরি করছি, ওরা 1 ঘন্টার ভিতরে নিয়ে ওরা প্রদর্শন করে বলছে যে ওদের আবিষ্কার। ওরা মনে করেন অনেক বিজ্ঞান মেলা হয় না, অনেক বড় বড় ওইখানে আর কি, ওরাই মনে করো এটা ক্রেডিটটা ওরাই নিতেছে। তো এটা দেখলাম যে আসলে আমার খুব খারাপ লাগতো যখন ওরা ক্রেডিটটা নিত। এমনিতে এটার হচ্ছে বিপরীতে আপনি কোনো অ্যাকশন নেননি, লিগ্যাল অ্যাকশন অর এনিথিং? না, নিইনি আমি। আচ্ছা, ওকে। যে রোবটটা তৈরি করেছেন সেই রোবটটা আসলে হচ্ছে কি কি জিনিস করতে পারে? রোবটটার আসলে কি একটা গুণ ছিল, সেটা সাধারণত মানুষের মতো কথা বলতে পারতো, এনি কোয়েশ্চেনের আনসার দিতে পারতো। দ্বিতীয় হচ্ছে ওর একটা রোবোটিক্যাল আর্ম আছিল, যে ওর 2টা হাতের মধ্যে আসলে একটা হাত সচল ছিল, অন্য হাতটা আসলে ব্লক ছিল, কারণ আসলে দোনো হাতের খরচ কস্টলি আমি বহন করতে পারি নাই। একটা মোটরের দামই ছিল মনে করেন প্রায় 1000 টাকার উপরে। তো একটা হাতে আমার ব্যবহার করতে ছিল প্রায় 10 থেকে 12টা মোটর, সম্পূর্ণ হাতটা কমপ্লিট করতে 10 থেকে 12টা সার্ভো মোটর ব্যবহার করতে হয়েছিল বড় মাপের। সো ইটস অ্যাবাউট 12 or 13,000 টাকা। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে আমি আসলে শুধু এটা মোটর বলছিলাম, মাইক্রো কন্ট্রোলার শুরু করে সেন্সর শুরু করে সবকিছু আসলে অনেক কস্টলি, যেটা আমি বহন করতে পারি না, শুধু একটা হাতকে আমি সচল করতে পারছিলাম। আমাদের এই শোটা অনেকেই দেখে, আপনি যদি হচ্ছে কিছু বলতে চান আপনার কাজের জন্য, অনেক সময় হয় না আমরা ক্রাউড ফান্ডিং করি, আমাদের অনেক ইন্সপায়ার করে, আমাদের সাপোর্ট করে, সেক্ষেত্রে কি আপনার কিছু বলা থাকবে? বা ধরুন আপনার এই কনভারসেশনগুলো বা আমাদের এই শোটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখতে পেলেন, তো সেক্ষেত্রে আপনার তার কাছে কি মেসেজ থাকবে? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার মেসেজ থাকবে, অনেক কিছু বলার আছে ওনার কাছে। আচ্ছা, যদি বলি, সর্বপ্রথম ওনাকে বলতো আমাদেরকে জানতে হবে আসলে বহির বিশ্বে রোবোটিক্সের আসলে কি পরিমাণ ডিমান্ড রয়েছে। ওকে, আসলে আমরা কেন রোবোটিক্স নিয়ে কাজ করব? আমরা সরকার তো প্রশ্ন করতে পারে আমরা কেন এই বিষয়ে এখানে ইনভেস্ট করব। এক্স্যাক্টলি, ডেফিনেটলি আমি সেম কোশ্চেনটাই করতাম আপনাকে। হ্যাঁ, তো আমরা এই ক্ষেত্রে বলতে পারি যে কেন ইনভেস্ট করবেন, ওই ক্ষেত্রে দেখতে হলে আমাদেরকে ইন্টারন্যাশনাল মার্কেট দেখতে হবে। ইন্টারন্যাশনাল মার্কেটে রোবোটিক্স বা রোবট যে পরিমাণে বৃদ্ধি পাচ্ছে সেটা অকল্পনীয়ভাবে বৃদ্ধি পাচ্ছে। 2026 সালের সবকিছু আপনার হচ্ছে রোবোটিক্স অ্যাক্টিভিটিসের উপর চলে যাচ্ছে, রেস্টুরেন্ট এন্ড এভরিথিং। আমরা এই ব্যাপারে কথা বলবো আপনার সাথে, কিন্তু আমাদের আবার একটা বিরতি নিতে হচ্ছে। জি ভাই। দর্শক, দ্য ভয়েস অফ জেনজি পর্ব ফুডিতে আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছে অল্প কিছুক্ষণের মধ্যে। দর্শক, দ্য ভয়েস অফ জেনজি পর্ব ফুডিতে স্বাগত। আরও একবার আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনায়। বিরতিতে যাওয়ার আগে কথা হচ্ছিল যে আপনি যদি প্রধানমন্ত্রীর কাছে কিছু বলতে চান, সেই মেসেজটা কি হবে? এই জিনিসটা সম্পর্কে যেমন আমি আপনার কাছে জানতে চাইবো, এর পাশাপাশি আমি জানতে চাইবো, ধরুন প্রধানমন্ত্রী আপনাকে সাপোর্ট করলো বা আমাদের দুর্দান্ত সব তরুণ মেধাবীরা আছে তাদেরকে সাপোর্ট করলো, সো আপনাদের এই উদ্ভাবনীগুলো আমাদের দেশের উন্নয়নে আসলে কিভাবে কাজ করতে পারে, এই দুটো ব্যাপারে আমি আপনার কাছে খুব সংক্ষেপে জানতে চাই। আমি যদি প্রথমত প্রধানমন্ত্রীর কাছে কোনো মেসেজ দিতে চাই, সেটা আমার ব্যক্তিগতভাবে বলবো যে আমাকে সাপোর্ট করতে হবে। সেটা হচ্ছে বড় কথা হচ্ছে যারা আমার মতো যারা আছে বা যারা রোবোটিক্স নিয়ে কাজ করতেছে বাংলাদেশে, বা যারা যেসব তরুণ আছে প্রত্যেককে সাপোর্ট করা হোক, প্রত্যেকের পিছনে ইনভেস্ট করা হোক। আমি আশা করতেছি আগামী 10 বছরের মধ্যে খুব ভালো একটা ফলাফল আমরা দেখতে পাবো আমাদের দেশের জন্য। আর দেশের উন্নয়নের কথা যদি আমরা বলি রোবোটিক্স নিয়ে, তাহলে বিশ্ব মার্কেটে রোবোটিক্সের বাজার এখন বর্তমান 26 সালের রিপোর্ট অনুযায়ী 53.63 বিলিয়ন মার্কিন ডলার, যেটা একটা হিউজ পরিমাণে অনেক বিষয় একটা মার্কেট। কিন্তু বাংলাদেশিরা এটা থেকে আসলে কোনো বেনিফিট পাচ্ছি না। কেন পাচ্ছি না? আমরা এই ফিল্ডই নেই, আমরা সেক্টরটাই নেই। আমরা পাচ্ছি না কারণ আমরা এখানে কোনো অবদান রাখতে পারতেছি না। বর্তমান বিশ্বে
ওই দেশটাই ওই জাতিটাই সবচেয়ে বেশি উন্নত, যে প্রযুক্তিকে বেশি অ্যাচিভ করতে পারছে, Exactly. যে প্রযুক্তির উপর বেশি অ্যাচিভ রাখতে পারছে, সেই এই বিশ্ব রাজনীতিতে সেই বেশি নিজেকে অনেক বেশি গর্জে উঠতে পারতেছে। তো ওই ক্ষেত্রে আমি বলবো যে আমার দেশকে এগিয়ে নেওয়ার জন্য, দেশের উন্নয়নের জন্য রোবোটিক্সের উপরে বা অটোমেশন বা এআই এর উপরে ইনভেস্ট করা উচিত, সরকার এটা নজর দেওয়া উচিত। ডেফিনেটলি আমিও আপনার সাথে একমত আসলেই, কারণ প্রযুক্তি হচ্ছে আমাদের সব ক্ষেত্রে প্রযুক্তি, সো প্রযুক্তিতে কেন আমরা ইনভেস্ট করব না। আপনার কাছে আমি একটা বিষয় জানতে যাচ্ছি, আসলে হচ্ছে আপনি এখন অবধি এই রোবটের বাইরে কি কি তৈরি করেছেন এবং হচ্ছে ভবিষ্যতে কি কি করার প্ল্যান আছে? আচ্ছা, আমি রোবটের আগে যেগুলো তৈরি করছি প্রক্রিয়া করতে বলতে গেলে এগুলো হচ্ছে টেবিল প্রজেক্ট। আচ্ছা, আসলে টেবিল প্রজেক্টটা হচ্ছে কি, আমি বলি এটা আসলে কোনো কাজের না, ওকে, তবে এটা প্রদর্শনের জন্য বা ইয়ের জন্য বলা যায়। ওগুলো টেবিল প্রজেক্ট অনেকেই বানায়, কিন্তু আমার বর্তমানে রোবটটার পরে তখন থেকে এখন পর্যন্ত আমি রকেট নিয়ে কাজ করার চেষ্টা করতেছি। দিস ইজ ইন্টারেস্টিং। কি রকমের বলেন তো? হ্যাঁ, রকেটটা হচ্ছে দুই রকমের রকেট হয়, একটা হচ্ছে সলিড ফুয়েল রকেট আর একটা হচ্ছে লিকুইড ইঞ্জিন রকেট। তো আমি যেটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে সলিড ফুয়েল রকেট। এটা তুলনামূলক অনেক ইজি, কিছু কেমিক্যাল কিছু ইয়ে দিয়ে এগুলো তৈরি করা সম্ভব, কিছু সেন্সর কিছু ক্যামেরা দিয়ে আমি রকেট আসলে কিসে ক্যাপেবল হবে, হুইচ টাস্ক? রকেটটার মেন হচ্ছে যেটা আমরা ব্যবহার করতেছি আমি, সেটা হচ্ছে পটাশিয়াম নাইট্রেট। পটাশিয়াম নাইট্রেট, এটার সাথে আরো কিছু হিডেন করা হইব, এগুলো দিয়ে আসলে রকেটটা আসলে আপনার হচ্ছে ইফ ইউ বিল্ড দিস রকেট, এই রকেটটা তৈরি করার পরে এটা কি কি পারপাস সার্ভ করবে, রকেটটাকে আসলে আমরা কিভাবে কাজে লাগাতে? এই বিষয়ে আমি একজনের কাছে গেছিলাম যে সাহায্য চাওয়ার জন্য আমাদের নোয়াখালীতে। তো উনি আমাকে সেম প্রশ্ন এটা করছে, আসলে আমি তোমার এটাতে দিব, এটা আসলে কেন দেব, তোমার পিছনে আমি কেন ভাই করব? তো আমি এই একই প্রশ্নটার উত্তর দিছি যে আজকে আসলে আমার থেকে কোনো বেনিফিট আশা করবেন না। আজকে আপনি যে জিরো থেকে যে আমরা একেবারে মহাকাশে চলে যাব, আসলে এটা কল্পনা করা অসম্ভব। আমরা যদি চায়নার দিকে তাকাই, যদি আমেরিকার দিকে তাকাই, তাদের শত বছরের চেষ্টার পরে তারাও এখানে পর্যন্ত পৌঁছাতে পারছে। তো আমরা সাথে সাথে যে যেতে পারবো তা কিন্তু নয়, ধীরে ধীরে। আজকে যদি আমি 1 কিলোমিটার উন্নয়ন করতে পারি, কালকে আরেকজন চেষ্টা করবে 2 কিলোমিটার উপর ওঠানোর জন্য একটা রোবট বানালে, পরশুদিন আরেকজন চেষ্টা করবে না 2 কিলোমিটার উঠে গেছে, আমাকে উঠালে 5 কিলোমিটার উপর হবে। আপনি হচ্ছে পাথ ফাইন্ডার হিসেবে কাজ করতেছেন। আমি শেষমেশ আপনার কাছে একটা বিষয় সম্পর্কে জানতে চাইব, সেটা হচ্ছে ধরুন গভর্নমেন্ট আপনাকে হচ্ছে ফান্ডিং করলো, আপনি হচ্ছে কোডিং নিয়ে লেখাপড়া করতে পারলেন, এমনও হলো যে হচ্ছে কোডিং নিয়ে বা হচ্ছে টোটাল সিনারিওটা নিয়ে, আই ডোন্ট নো দ্য এক্স্যাক্ট রিটেন টার্ম অফ দিস, যে আপনি দেশের বাইরে এই বিষয়টার উপরে লেখাপড়া করতে গেলেন, তো তখন আপনার দেশের বাইরে ইউ ডিড সামথিং অ্যামেজিং, যে জায়গায় আপনার হচ্ছে দেশের বাইরেই থাকার সুযোগ পেলেন, তখন কি আপনি দেশের বাইরে থাকবেন নাকি দেশে আসবেন? মানে এই টোটাল জিনিসটা আপনি কেন্দ্রিক হবে নাকি দেশ কেন্দ্রিক হবে, যদি জানতে চাই। ছোটবেলা থেকে খুব ইচ্ছে আমি আমার দেশের জন্য আসলে ছোট্ট কিছু একটা করব। আমি যে আসলে হিউজ পরিমাণ কিছু করতে পারবো ওরকম কিছু না, তো আমি যেটুকু আমার দ্বারা সম্ভব আমি ততটুকু আমার দেশের জন্য করতে চাই, দেশের উন্নয়ন চাই। দেশের খাতে যে রোবোটিক্স নিয়ে আলোচনা হোক, বন্ধুদের পাড়ায় আলোচনা হোক, যখন আমরা আড্ডা দিই তখন আমি মনে করি আবিষ্কার উদ্ভাবনী টোটাল বিষয়টা আলোচনা করা হোক। সাব্বির মাহমুদ মামুন, আমাদের হাতে সময় কম, হাতে সময় বেশি থাকলে আপনার সাথে আরও দারুণ কথাবার্তা হতো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আশা করি আবার আপনার সাথে কথা হবে। ভালো থাকবেন আপনি। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ রইল ভাইয়া। দর্শক, দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডি প্রতি সপ্তাহে নতুন বিষয় নিয়ে নতুন আগ্রহের তৈরি করে, নতুন সব জিনিস আপনাদের সামনে আমরা উপস্থাপন করি। দর্শক, আপনারা যদি খেয়াল করে দেখেন, আমাদের দেশে আনাচে কানাচে সব জায়গা ঘাটলে কিন্তু আপনি এরকমের দুর্দান্ত সব তরুণদের পাবেন, যারা নতুন সব উদ্ভাবনী আছে, কিন্তু কিছু সীমাবদ্ধতার কারণে তারা পুরোপুরি ফল দেখাতে পারছে না। তো আমাদের সরকার যদি এই বিষয়গুলোর উপর দৃষ্টি নিয়ে আসে, তারা যদি এই উদ্ভাবনকে জাতীয় পর্যায়ে এবং একটা সাপোর্ট দেয়, আমার মনে হয় আমাদের তরুণরা বিশ্বের বুকে আসলে মাথা উঁচু করে দাঁড়াবে। আপনাদের সাথে আগামী শনিবার রাত 8টায় আবারও দেখা হবে দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং নতুন কিছু তৈরির চেষ্টা করুন।